নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক দে অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আজকে আমরা ইংরাজির একটা খুব ইন্টারেস্টিং এবং একই সঙ্গে কনসেপচুয়াল টপিক আলোচনা করব। কিন্তু এই টপিকে ঢোকার আগে একটা ছোট্ট ইনফরমেশন রিগার্ডিং আপকামিং ইংলিশ ব্যাচ বা অনলাইন ক্লাসেস, সেটার একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আগামী 10ই জুলাই থেকে আমার ইংরাজির নতুন কোর্স আসছে। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে এবং একেবারে বেসিক থেকে আমার ক্লাসের প্রথম যে 15 ঘন্টা হবে সেটা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের ইংরাজি নিয়ে প্রভূত সমস্যা থাকে, এমনকি যারা এক অর্থে কোনো পরীক্ষা দিতে গেলে ইংরাজিকে একটা সাইডে সরিয়ে রাখে, যে আমাকে যদি পাশ করতে হয় আমি ম্যাথস অথবা জিকে এগুলো দিয়ে বেশি স্কোর করব। তো তোমরা ক্লাসটা করে দেখতে পারো, ডেফিনেটলি ইউ উইল গেট বেনিফিটেড। তুমি বুঝতে পারবেই, এটা আমার গ্যারান্টি। তো চলো আমরা তারই একটা ছোট্ট ডেমো সেশন আজকের ক্লাসে করে নিই। তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ, কিন্তু না, আপাতত তোমরা একটা সেন্টেন্স দেখতে পাবে। মনে করো এই সেন্টেন্সটা নেই, তোমার কনসেন্ট্রেশন পুরোটাই প্রতিফলিত হোক আমাদের এই প্রথম সেন্টেন্সে, যেখানে লেখা আছে আই অ্যাম টলার দ্যান হি অথবা হিম। তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলেছ, কিন্তু অ্যান্সার করার পেছনে লজিকটা হয়তো অনেকের ক্লিয়ার হয় না বা ক্লিয়ার থাকে না। আমরা সবার আগে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝে নেব, সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস বলতে কি বোঝায়? সাবজেক্টিভ কেস বলতে বোঝায় যখন কোনো শব্দ সেন্টেন্সের সাবজেক্ট হওয়ার ভূমিকা পালন করে বা তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে ফর বিং আ সাবজেক্ট। আমি দুটো ভাগ করছি। মনে করো একটা দিকে লিখছি হচ্ছে সাবজেক্টিভ কেস, আরেক দিকে লিখছি হচ্ছে অবজেক্টিভ কেস। এবার আমি তোমাকে দুটো শব্দ বললাম, আই আর মি, এর মধ্যে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা হতে পারবে? আই নাকি মি? ঠিকই ধরেছ, আমরা সাবজেক্টের জায়গায় বসাই হচ্ছে আইকে, এবং তার অবজেক্টিভ কেস মানে রিসিভার অফ দ্য অ্যাকশনের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে মিকে। সেরকমই সাবজেক্টের জায়গায় বসবে হচ্ছে উই এবং এর অবজেক্টিভ কেস হচ্ছে আস। সমস্যা হয় সেকেন্ড পার্সন নিয়ে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস দুটোই সেম হয়, অর্থাৎ সাবজেক্ট হিসেবেও তুমি ইউকে ব্যবহার করতে পারো, আবার অবজেক্ট হিসেবেও তুমি ইউকে ব্যবহার করতে পারো। ধরো তুমি কাউকে প্রপোজ করছো, কি বলবে? আই লাভ ইউ। এক্ষেত্রে ইউ এর পজিশনটা হচ্ছে অবজেক্টের জায়গায়, অর্থাৎ লাভ নামক অ্যাকশনটাকে সে রিসিভ করছে এবং সাবজেক্ট হচ্ছে আই। এই কথাটাই যদি ঘুরিয়ে বলো তাহলে কি পাবে? তাহলে তুমি পাবে হচ্ছে ইউ লাভ মি। দেখো আইটা মিতে কনভার্ট হয়ে গেল। সাবজেক্টের জায়গায় আই ছিল, কিন্তু সেটা যখন আমি অবজেক্টের জায়গায় ব্যবহার করছি আমি তখন মি লিখছি, কিন্তু ইউটার কি কোনো চেঞ্জ হলো? আই লাভ ইউ বললেও ইউ থাকছে, আবার ইউ লাভ মি বললেও ইউই থাকছে। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে খুব বেশি সতর্ক হতে হবে যে সেন্টেন্সে যে ইউটা রয়েছে তার ভূমিকা কি। ইট ক্যান আইদার বি আ সাবজেক্ট অর এটা অবজেক্টও হতে পারে। একই রকম ভাবে তুমি জানো যে থার্ড পার্সনের ক্ষেত্রে হিটা হিম হবে, শিটা হার হবে, দেটা দেম হবে এবং ইটটা ইটি থাকবে। কিন্তু কোনো নাউন তার কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস সবসময় এক হয়। যদি আমি এখানে রাম লিখি তাহলে এখানেও আমাকে কি লিখতে হবে? রাম লিখতে হবে।
কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি পেন হয়, কি হয় স্যার? পেন হয়, তাহলে তার অবজেক্টিভ কেসও তোমার পেনই হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো তুমি বললে রাম লাভস মি। রামকে তুমি কি হিসেবে ব্যবহার করেছো? সাবজেক্ট হিসেবে। এবার তুমিও রামকে ভালোবাসো, তখন তুমি কি বলবে? আই লাভ রাম। অর্থাৎ রাম শব্দটা তোমার সাবজেক্টের ঘরে বসুক অথবা অবজেক্টের ঘরে বসুক, তার কিন্তু রূপের কোনো রকম পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে না। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। কি সেটা? সেটা হচ্ছে যে কোনো প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস আলাদা। দেখো, আই এর জন্যে মি, উই এর জন্য আস, কিন্তু যে কোনো নাউনের সাবজেক্ট এবং অবজেক্টিভ কেস সেম হয়। এবার যখন আমি বললাম যে কোনো প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ কেস আলাদা, সেক্ষেত্রে তোমাকে ইউ এবং ইট এই দুটো শব্দকে রাখতে হবে আলাদা। এটাকে তুমি এক্সেপশন হিসেবেও ধরতে পারো অথবা এর লিমিটেশন হিসেবেও দেখতে পারো। কিন্তু যে কোনো নাউনের ক্ষেত্রে সব সময় সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস একই হবে। এইবার দেখো, ছোটবেলা থেকে আমরা যেটা শুনে অভ্যস্ত যে আই অ্যাম টলার দ্যান হিম, কিন্তু কম্পিটিটিভ এক্সামে তুমি যদি হিম লেখো এই সেন্টেন্সটায়, তাহলে কিন্তু তোমার ওখানেই এরর হবে। এবার তোমার উত্তর হি হবে, এটা আমি বলে দিলাম, কিন্তু কেন হবে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। মনে রাখবে, আমরা তুলনা সবসময় সমজাতীয় বা সমধর্মী বিষয় বা বস্তুর মধ্যে করে থাকি। বিষয়টা কেমন স্যার? আমরা বাংলায় বা বলচাল ইংলিশ যেটা, তাতে অনেক সময় এইভাবে বলে দিই, আরে ভাই তোর চুলটা তো আমার থেকে লম্বা। তুমি কার সাথে কার তুলনা করছো? একটা মানুষের সাথে আরেকটা মানুষের চুলের। এই তুলনাটা ঠিক নয়। তোমার বলা উচিত কি, তোমার চুলটা আমার চুলের থেকে লম্বা। যাই হোক, এই চুলচেরা বিশ্লেষণে না গিয়ে আমি সহজে একটা কথা বলতে পারি যে কম্প্যারিজন শুড বি মেড বিটুইন টু সিমিলার টাইপ অফ থিং। অর্থাৎ তুলনা সবসময় একই জাতীয় বা একই ধর্মী বিষয় বা বস্তুর মধ্যে আধারিত হবে। যেমন তুমি যদি কোনো সাবজেক্টিভ কেসের তুলনা করো, সেটা সাবজেক্টিভ কেসের সঙ্গেই তুলনা হবে। মানে কি, তুমি আই এর সাথে কখনো এই ইউ এর তুলনা করতে পারো না। তুমি আই এর সাথে যদি ইউ এর তুলনা করো, তোমাকে বুঝতে হবে তুমি সাবজেক্টিভ ইউ এর তুলনা করছো। তুমি উই এর সাথে কখনোই হিমের তুলনা করতে পারো না। তোমাকে উই এর সাথে হি অথবা অন্য কোনো সাবজেক্টিভ কেসের তুলনা করতে হবে। আমি যে কথাটা বলছি তার নির্যাস হচ্ছে, এই দিকের কোনো শব্দ মানে সাবজেক্টিভ কেস, তার সঙ্গে তুলনীয় বিষয় বা বস্তু, সেটা সাবজেক্টিভ কেস থেকেই হবে। তুমি এটার সাথে এটা 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 এই ঘরের জিনিসগুলোর তুলনা করবে। পক্ষান্তরে তোমার তুলনীয় জিনিস যদি অবজেক্টিভ কেস হয়, অর্থাৎ তুমি যদি মিয়ের সঙ্গে কাউকে তুলনা করো, তখন তোমাকে হি লিখলে হবে না। কি লিখতে হবে? হিম লিখলে হবে। শি লিখলে হবে না। কি লিখতে হবে? হার লিখতে হবে না। ওটা আমি লিখিনি, তবে তোমরা তো বুঝতেই পারছো। তো যেটা আমাকে মাথায় রাখতে হবে, এই ঘরের কোনো শব্দের সঙ্গে এই ঘরের শব্দেরই তুলনা হবে, এবং এই ঘরের শব্দের মধ্যে বা এই ঘরের শব্দের সঙ্গে অবজেক্টিভ ঘরের কোনো শব্দের তুলনা হবে। এক্ষেত্রে দেখো, আমার কার সঙ্গে তুলনা করছি? আই এর সাথে তুলনা করছি। আই আমার কোন ঘরে আছে? সাবজেক্টিভ কেসে আছে। তার সঙ্গে আমি তুলনা করছি কার? হিমের। হিম কোন কেস? হিম হচ্ছে অবজেক্টিভ কেস। কোন কেস স্যার? অবজেক্টিভ কেস। আ সাবজেক্ট ক্যানট বি কম্পেয়ার্ড টু অ্যান অবজেক্ট। সাবজেক্ট সবসময় সাবজেক্টের সঙ্গেই তুলনীয় হবে। তাই জন্য আই এর সাথে তোমার অ্যান্সার হবে হি। হিমটা এক্ষেত্রে সম্পূর্ণ ভুল।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো তাহলে এই ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নিও। আমরা চলে আসি পরের সেন্টেন্সে, কিন্তু পরের সেন্টেন্সে আসার আগে অবশ্যই আমাকে ঘামটাও একটু ক্লিয়ার করতে হবে এবং বোর্ডটাকেও একটু ক্লিয়ার করতে হবে। খেয়াল করো 2 নম্বর সেন্টেন্স কি বলেছে। 2 নম্বর সেন্টেন্স বলছে যে আই লাইক ইউ মোর দ্যান হিম অথবা হি। তোমরা যখন ভিডিওটা দেখছো এবং আমি যে মুহূর্তে বোর্ডটাকে সাফাই করছি সেই মুহূর্তে তোমাদের অ্যান্সার হয়ে যাওয়া উচিত। দেখো তোমরা অনেকেই যেটা উত্তর করে ফেলেছো যে স্যার আই আছে যখন এখানে তাহলে হি হবে। যদি তুমি এখানে হি করো হিমের পরিবর্তে, তাহলে গোটা সেন্টেন্সে কখানা সাবজেক্ট আছে? 2খানা, একটা আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় সাবজেক্ট। এইবার বোঝো একটা বিষয় যে যদি তুমি এখানে হি লেখো তাহলে তুমি আই এর সঙ্গে হিকে কম্পেয়ার করছো, অর্থাৎ একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টকে তুলনা করছো, মানে সমধর্মী বা একই জাতীয় বিষয়ের মধ্যে তুলনা করছো। তো সেক্ষেত্রে তোমার উত্তর ঠিক হবে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো এই সেন্টেন্সে আরও এক ভদ্রলোক বসে আছে যে হচ্ছে ইউ। আই লাইক ইউ, এখানে ইউটা কি সাবজেক্ট না অবজেক্ট? ডেফিনেটলি যে করছে, যে পছন্দ করছে সে হচ্ছে সাবজেক্ট, আর যাকে পছন্দ করছে সে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে সাবজেক্ট ছাড়াও এই পার্টের মধ্যে একটা অবজেক্টও আছে। তুমি যদি এখানে হি এর পরিবর্তে হিম করো তাহলে ওই হিমটা তোমার কোন কেস? তুমি একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারো, হিমকে আমি অবজেক্টিভ কেসের মধ্যে রেখেছিলাম। তো এক্ষেত্রে তুমি কিন্তু চাইলে একটা অবজেক্টের সঙ্গে আরও একটা অবজেক্টের তুলনা করতে পারো। সেক্ষেত্রে তুমি হি লেখো চাই হিম লেখো, দুটো উত্তরই ঠিক। আই লাইক ইউ মোর দ্যান হি যখন লিখছো তখন আই এর সাথে হি এর তুলনা হচ্ছে, যখন আই লাইক ইউ মোর দ্যান হিম লিখছো তখন ইউ এর সাথে তোমার হিমের তুলনা হচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। কিন্তু এই হি আর হিম লিখলাম, এতে অর্থগত কোনো চেঞ্জ বা পরিবর্তন এলো কি? ডেফিনেটলি এলো। বিষয়টা একবার বোঝার চেষ্টা করো। তুমি যখন লিখছো যে আই লাইক ইউ মোর দ্যান হি, তখন লাইক হচ্ছে তোমার ভার্ব, মানে পছন্দ করাটা হচ্ছে তোমার কাজ একটা, এবং তুমি জানো আই এবং হি দুটোই হচ্ছে সাবজেক্ট। তার মানে এই পছন্দ করার কাজটা কে করবে? সাবজেক্ট করবে। অর্থাৎ আইও কাউকে পছন্দ করবে, হিও তাকে পছন্দ করবে। অর্থাৎ তুমি যদি দেখো সেখানে আই এবং হি এই দুই ভদ্রলোকের ভালোবাসা বা পছন্দ কার ওপর গিয়ে পড়ছে? ইউ এর ওপর গিয়ে। এটা হচ্ছে তোমার ফার্স্ট কেস যদি তুমি লেখো আই লাইক ইউ মোর দ্যান হি। কিন্তু তুমি যদি দেখো যে এই সেন্টেন্সে তুমি হি নয় বরং হিম ব্যবহার করেছো, তাহলে রিসিভার বা অবজেক্ট কটা থাকবে? দুজন থাকবে। একজন হচ্ছে তোমার ইউ, আরেকজন হচ্ছে তোমার হিম। এই দুজন অবজেক্ট মানে সে অ্যাকশনটাকে গ্রহণ করবে, অ্যাকশনকে কিন্তু পারফর্ম করবে না। এই সেন্টেন্সে রিসিভার বা অবজেক্ট দুজন থাকবে, কিন্তু সাবজেক্ট কে থাকবে? সাবজেক্ট থাকবে হচ্ছে আই। এবার এই যে লাইক করার কাজটা কে করছে? আই করছে। কাকে করছে? দুজনকে করছে। এইটা হচ্ছে পার্থক্য। যখন আমি বলছি আই লাইক ইউ মোর দ্যান হি, তখন হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি, এও তোমাকে ভালোবাসে। আমি তোমাকে 70 টাকার ভালোবাসি, এ তোমাকে 50 টাকার ভালোবাসে। অর্থাৎ তোমার প্রতি আমার ভালোবাসা তার তোমার প্রতি ভালোবাসার থেকে বেশি। আর যখন তুমি বলছো আই লাইক ইউ মোর দ্যান হিম, তখন কিন্তু সাবজেক্ট একটা, ভালোবাসার কাজ বা পছন্দ করার কাজ কে করবে?
আই করবে। অর্থাৎ এক্ষেত্রে আই একই ব্যক্তি একেও পছন্দ করবে, একেও পছন্দ করবে। একে 50 টাকার ঝালমুড়ি খাওয়াবে আর একে 70 টাকার ঝালমুড়ি খাওয়াবে। কেউ আবার বলো না ভাই যে স্যার টাকা পয়সা দিয়ে ভালোবাসা বিচার করা যায় না। আসলে তোমাদের বোঝানোর সুবিধার জন্য বললাম, মূলত বিষয়টা যখন এই কেসটা আসবে তখন দুজন লোক একজনকে ভালোবাসবে। বোঝা গেল? দুজন লোক একজনকে ভালোবাসবে, একজনের ভালোবাসাটা বেশি আরেকজনেরটা কম। আর যখন সেকেন্ড কেস মানে তুমি হিম লিখছো, তখন একজনই দুজনকে ভালোবাসবে। চরিত্রহীন নাও হতে পারে ভাই, বাবা মা দুজন, সবসময় ওরকম ভাবার দরকার নেই। তো সেক্ষেত্রে সেটা মিন করার জন্য আমরা হিম লিখব। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। আরেকবার বলে দিচ্ছি, 10ই জুলাই থেকে আমার অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বারে। একটু বেটার হয় যদি হোয়াটসঅ্যাপ করে দাও, 9163228262। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। প্রথমে 7 তারিখ বা 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ডেমো সেশন রয়েছে, পরপর 3 দিনের একটা ডেমো সেশন রয়েছে। তো সেই ডেমো সেশনটা তোমরা অ্যাটেন্ড করতে চাইলে যোগাযোগ করো এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ না করে যদি সরাসরি ফোন করতে চাও তাহলে যোগাযোগ করে নাও শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। নাম্বার 8016192106। কি বললাম? 8016192106। এখানে ফোন করে তোমরা যে 6 তারিখ থেকে 6ই জুলাই থেকে ডেমো সেশন শুরু হবে, 3 দিন বা 4 দিনের ক্লাস, সেই 4 দিনের ক্লাস তোমরা বিনামূল্যে করতে পারো। এবং ডেফিনেটলি তুমি যদি পরবর্তীকালে ক্লাসটা ভর্তি নাও হও, এটুকুনি আমার গ্যারেন্টি, ওই 3 দিন বা 4 দিনে তোমায় অনেক কিছু শেখাতে পারবো না, কিন্তু এইটুকুনি তোমার মধ্যে বিশ্বাস চলে আসবে, আমিও পারি।